এখন তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করব। দেখো কোশ্চেনটা আয়তলেখ অঙ্কন করার জন্য কোশ্চেনটা এই ধরনের হবে। শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। এখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখানে কোশ্চেনে বলা আছে আয়তলেখ অঙ্কন করো। তাহলে আমাকে আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে আমরা পরীক্ষার খাতায় যেভাবে লেখা শুরু করব, আমরা এখানে উত্তর লিখতে পারি, সমাধান লিখতে পারি। তারপর লিখব আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তাহলে আয়তলেখ আঁকার জন্য কি কি সারণী লাগবে? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তাহলে দেখো আমরা সারণীটা আঁকি। এখন শ্রেণীব্যাপ্তিটা আমরা নিলাম, এখান থেকে যা দেওয়া আছে 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। আর গণসংখ্যা দেওয়া হচ্ছে 8, 9, 15, 10, 5, 3। তাহলে আমরা এই শ্রেণী ব্যাপ্তিটা কোশ্চেন থেকে উঠাই নিলাম, আর একটা গণসংখ্যা, এই দুইটা। আর আয়তলেখ অঙ্কনের জন্য অবশ্যই আমাকে একটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি লাগবে। এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে আমরা নেব সেটা হচ্ছে কথা। দেখো এখানে কত আছে? 40, 40 থেকে 44, 40 থেকে 44, 44 থেকে 45। এখানে একটা ঘর বাদ আছে। তাহলে এখানে দেখো 40 থেকে যদি আমি নেই, 40 থেকে হচ্ছে 44। তারপর কি বলছে? 45 থেকে, তার মানে 44 থেকে 45, এই ফাঁকা ঘরটা নাই এখানে। ওই জন্য আমাদেরকে শ্রেণী ব্যাপ্তিটা বাইর করতে হয়। যদি এইভাবে থাকতো 40 থেকে 44, আবার 44 থেকে 49 এইভাবে থাকতো, তাহলে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা বাইর করতে হতো না। তাহলে মনে রাখো, আয়তলেখের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা আমাদের লাগবে। এখানে কত আছে? 40, আমরা এক ঘর আগে নিব সব সময়ের জন্য। 20 থাকলে 19 দিয়ে শুরু করব, 40 আছে 39 দিয়ে শুরু করতেছি। তারপর যদি 10 থাকে 9 দিয়ে শুরু করব। সব সময় আমরা এক ঘর আগে নিব, ঠিক আছে? তাহলে 40 আছে 39 থেকে 44, এটার কোনো পরিবর্তন হবে না। 45 আছে 44 থেকে 49, 50 আছে 49 থেকে 54, এটার কোনো পরিবর্তন হবে না। 55 আছে এক ঘর আগে, 54 থেকে 59, 60 থেকে 64 আছে, আমরা 59 থেকে 64 লিখব। 65 আছে, তাহলে 64 থেকে 69, ঠিক আছে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা কিভাবে বাইর করে আবার বলে দিচ্ছি। এখানে যা থাকবে তার চেয়ে এক ঘর আগায় নিতে হবে, মানে কমায় নিতে হবে। 40 আছে 39, এটার কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। দেখো এখানে 44, 49 যা আছে তাই। 54, 54, 59, 59, তারপর 64, 64, এইটার কোনো পরিবর্তন নাই। তারপর 69, 69, এইটার কোনো পরিবর্তন নাই। কিন্তু এই যে এই পাশেরটা নিম্ন সীমাটা যা আছে তার এক ঘর আগে নেওয়া হয়েছে। 40 আছে 39, 45 আছে 44, 50 আছে 49, 55 আছে 54, 60 আছে 59, 65 আছে 64, মানে এক ঘর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটার ক্ষেত্রে এক ঘর আগে নিতে হবে। এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? তারপর গণসংখ্যার কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। এখানে আমাদের একটা ভাষা লিখতে হবে, সেটা কি? আমি লিখলাম ছক কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম এক ঘর সমান সমান 1 একক অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আছে, আমরা এক্স অক্ষে বসাবো। আমরা যদি গ্রাফ পেপারে অক্ষ টানি, অক্ষ পাবো দুইটা, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আর যেহেতু এর ব্যবধানটা, মানে এখান থেকে এটার ব্যবধান 44 থেকে 39, আমি যদি বাদ দিই ব্যবধান পাচ্ছি 5, ওই জন্য 1 1 করে নিচ্ছি। ক্ষুদ্রতম এক ঘর সমান সমান একক হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা আমরা এক্স অক্ষ বরাবর বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান সমান 1 একর গণসংখ্যা ধরে আয়তলেখ অঙ্কন করি। তাহলে আমরা কি করব? এই গণসংখ্যাগুলো ওয়াই অক্ষ বরাবর বসাবো, আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা এক্স অক্ষ বরাবর বসাবো, ঠিক আছে? তাহলে ভাষাটা লিখব, মূল বিন্দু হতে 39 পর্যন্ত এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, মানে ভাঙ্গা ভাঙ্গা দাগ দ্বারা বোঝানো হয়েছে। আমরা এটা দেখাবো।
তাহলে এই কথাটা আমি কেন লিখলাম, দেখো এখানে কত থেকে শুরু করতেছি 39 পর্যন্ত, তাহলে আগের ঘরগুলো কোথায় গেছে, তাহলে গ্রাফটা অনেক বড় নিতে হবে, ওই জন্য আমরা এখানে একটা ভাঙ্গা ভাঙ্গা দাগ দ্বারা বোঝাবো। তাহলে চলো আমরা গ্রাফ পরে চলে যাই, আমি কলম দিয়ে এঁকে দেখাচ্ছি। দেখো এই ধরনের একটা গ্রাফ পেপার নিবা তোমরা, তা আমি গ্রাফ পেপার এখানে টানতেছি, অক্ষ টানি আগে, এই যে এখান থেকে অক্ষটা টানতেছি, এখানে একদমই শেষ প্রান্ত থেকে এখানে শেষ প্রান্ত, এটা আমি দিচ্ছি এক্স অক্ষ, তার এটাকে দিচ্ছি এক্স, আর এটাকে দিচ্ছি এক্স ড্যাশ। তারপর এই পাশে টানি আমরা ওয়াই অক্ষ টানব, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ টানা হয়ে গেল। তাহলে আমি এটার নাম দেই ওয়াই, ওয়াই ড্যাশ। এটা হচ্ছে আমার মূল বিন্দু, মূল বিন্দু বলতে আমরা 0,0 বুঝি। তাহলে আমরা এই পাশে লিখব কি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা এইটা লিখব। তাহলে এখানে একটু লিখে দিব আমরা, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, আর ওয়াই অক্ষ বরাবর বসাবো আমরা গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছি আমরা গণসংখ্যা। ঠিক আছে, দেখো মোটামুটি একটা সসে চলে আসছে। তাহলে প্রথমে নিলাম এক্স, এক্স ড্যাশ, তারপর নিলাম হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ, দুইটা অক্ষ নিয়ে নিলাম। তারপর এই পাশে লিখলাম অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যক্তি, আর এই পাশে লিখলাম হচ্ছে গণসংখ্যা। তাহলে শুরু করব কোথায় থেকে, 39 থেকে। ঠিক আছে, 39। আচ্ছা, এখানে হচ্ছে 39, এখানে নিচ্ছি 39 থেকে। তারপর হচ্ছে এখানে আয়তলেখটা দেখো, আয়তলেখ আঁকার জন্য যার গণসংখ্যা বড়, অন্য সংখ্যা কার বড় দেখো তো, এইটা 15 বড়। তাহলে আমরা এইটা বসাবো, এইটা বসাবো, এইটা বসাবো, যার গণসংখ্যা বড় তাকে 2 বার নিব। তাহলে আমরা এখান থেকে আবার এই পাশে পার হব। ঠিক আছে, এই পাশ থেকে এই পাশে পার হবো, তারপর আবার নিচের দিকে আসবো, এই মানগুলো নিব। এখানে 39, 44, 49, 54, 59, 64, তারপর হচ্ছে 69, এই মানগুলো বসাবো। ঠিক আছে, দেখো তাহলে 39, তারপর 5 ঘর, এই যে 5 ঘর, 1 2 3 4 5, কারণ এখান থেকে ব্যবধানগুলো 5, তাহলে এখানে লিখবো 44। তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 54, তারপর হচ্ছে 59, তারপর এখানে হচ্ছে 64, তারপর হচ্ছে 69, 69। ঠিক আছে, এই মানগুলো আমি বসাই দিলাম। এখন গণসংখ্যা সর্বোচ্চ কত আছে দেখো তো, 15। তাহলে আমি এখানে বসাই দিই 5, তারপর এখানে বসাই দিলাম 10, তারপর এখানে বসাই দিচ্ছি হচ্ছে 15। আর যেহেতু নাই তাহলে আর দরকার নেই, তাহলে এই মানগুলোই আমি বসাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি আবার বলতেছি, অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাগুলো এক্স অক্ষ বড় বসাইলাম, গণসংখ্যাগুলো ওয়াই অক্ষ বরাবর বসালাম। এখন আমি মানগুলো বসাবো। এখন মানগুলো বসানোর জন্য দেখো 39, এই যে 39, এখানে ভালো করে দেখো, এই যে 39, 39-এ গণসংখ্যা কত আছে, 39-এ হচ্ছে 8, তাহলে 39-এ আমরা 8 ঘর নিব। তাহলে 5, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে একটা দাগ দিলাম। তারপর নিব হচ্ছে 44, 44-এ কত আছে 9, তাহলে আমরা 44-এ নিব 9 ঘর, তাহলে 5 6 7 8 9, এই যে এখানে। তারপর আসবো হচ্ছে 49, 49-এ কত 15,
তাহলে 49-এ 5, 10, এই যে 15, এগুলো এই যে একটা থেকে একটা দাগ 5 করেই দেওয়া আছে, দিকে লাল দাগ, গাঢ় সবুজ দাগ, এগুলো 5 করে দেওয়া আছে। তাহলে 49-এ গণসংখ্যা বড়, তাহলে এটা 2 বার নিতে হবে। এখন এই পাশ থেকে আমরা এই পাশে চলে যাচ্ছি, এই পাশে। তাহলে 54 কত নিব? 15। তাহলে 54-তে 10, 15। তারপর দেখো 59-এ কত? 10, 59, 5, 10। তারপর হচ্ছে তোমার 64-তে 5 ঘর, 64-তে 5 ঘর। তারপর হচ্ছে 69 হচ্ছে 3 ঘর, 69-এ 1, 2, 3, এই যে। ঠিক আছে, আমার বিন্দুগুলো বসা হলো। তাহলে দেখো আমি আর একবার বলি তোমাদেরকে, এই যে 39 থেকে শুরু করব, 39 বসাবো, 44 বসাবো, 49 বসাবো। গণসংখ্যা যেহেতু বড়, তখন এটাই পাশে পার হবো, এটাকে 2 বার বসাইতে হবে গণসংখ্যাকে। তারপর 59, 64, 69। কারণ এটার নাম হচ্ছে আয়তলেখ। আয়তলেখ কেমন হয় বলো তো? বিপরীত বাহুগুলো সমান হয়, প্রত্যেকটা কোণ সমকোণ হয়। তাহলে এই যার গণসংখ্যা বড় সেটাকে যদি 2 বার না নিই তাহলে আয়তলেখ হবে না। আচ্ছা, তাহলে আমরা রেখাগুলো এখন টানবো। তাহলে স্কেল বসায়, এখান থেকে এখানে রেখাগুলো টানতে, এই বিন্দুগুলো যোগ করে দাও। বিন্দুগুলো যোগ করে দিচ্ছি আমি। বিন্দুগুলো যোগ করে দিলাম। এবার আমি মাথাগুলো যোগ করে দিব। তাহলে এখানে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, তারপর এখান থেকে এই যে এইটা, এখান থেকে এইটা, এই যে যোগ করে দিলাম। তাহলে দেখো, আর এই যে এখানে আমি ভাঙ্গা ভাঙ্গা দাগটা দিচ্ছি, এই যে এইভাবে দাগ দিলাম, অথবা কেউ এই যে এইভাবেও দেয় অনেক সময়, তাতেও সমস্যা নেই, যেভাবেই দাও ভাঙ্গা ভাঙ্গা দাগ দিলেই হলো। এখন এইটা আমার আয়তলেখ হয়ে গেল। আর এইটা তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে এই ঘরগুলো ভরাট করে দিবা। এই যে ঘরগুলো ভরাট করে দিলে আমার আয়তলেখ আঁকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, দেখো এই ধরনের একটা কোশ্চেন থাকবে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে আয়তলেখ আঁকার জন্য। আর একটা ঘর আমাকে বাইর করে নিতে হবে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি? যা থাকবে তার চেয়ে এক ঘর আগায় নিতে হবে। 40 আছে 39, পরেরটা যা আছে তাই। 45 আছে আগের 44, 50 আছে 49, 55 আছে 54, 60 আছে 59, 65 আছে 64, পরেরটা যা আছে তাই। আর এখানে লিখবো, যেহেতু ব্যবধানগুলো কম ওই জন্য এক এক করে নিলাম। ব্যবধানগুলো বেশি হলে এটা 2 ঘর সমান সমান 2 একক সমান সমান 1 ঘর নিতাম। এগুলো ছোট আছে ওই জন্য এক এক করে নিলাম। ঠিক আছে, তাহলে ছক কাগজের এক অক্ষের ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 একক অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন শ্রেণীর সীমায় বসালাম, এই যে এক্স এক্স ড্যাশ অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা, এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম 1 ঘর সমান একক গণসংখ্যা ধরে, এই যে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 1 ঘর সমান সমান 1 একক ধরে, তাহলে আয়তলেখটা অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 49 পর্যন্ত, এই যে 39 পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গা দাগ দ্বারা বোঝানো হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে যদি তোমরা আঁকে দাও তাহলে এখান থেকে 4টা নাম্বার পাওয়া সম্ভব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা এখন দেখবো হচ্ছে অজীব রেখা। চলো তাহলে অজীব রেখাটা শুরু করি। আচ্ছা, অজীব রেখা অঙ্কনের জন্য ঠিক আগের মতোই দেখো, একটা প্রাপ্ত নম্বর দেওয়া আছে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকতে পারে, যে কিছু দেওয়া থাকতে পারে, আর একটা গণসংখ্যা, এই যে গণসংখ্যা। আর অজীব রেখার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে ক্রমযোজিত সংখ্যা বাইর করতে হবে, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বাইর করতে হবে। আচ্ছা, তাহলে এখানে তোমাদের কোশ্চেন দেওয়া আছে বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করা, এই যে অজীব রেখা অঙ্কন করো। ঠিক আছে, অজীব রেখা অঙ্কন করবো এখন।
তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী তোমরা যেভাবে শুরু করবে কোশ্চেনটা, সমাধান উত্তর যাই লেখো, অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তাহলে কি আছে? প্রাপ্ত নম্বর, তাহলে 66 থেকে 77, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 91 থেকে 95। এই যে শ্রেণীব্যাপ্তিটা, ঠিক আছে? শ্রেণীব্যাপ্তিটা হুবহু উঠাই দিলাম। তারপর আমাকে বসাইতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আয়তলেখে যেভাবে আঁকলাম সেখানে তাই। 66 আছে, এক ঘর আগে নিতে হবে। 66 আছে 65, 71 আছে 77, 76 আছে 75, 81 আছে 80, 86 আছে 85, 91 আছে 90, বাকিগুলো তাই। গণসংখ্যা তো দেওয়াই থাকবে কোশ্চেনে। এখন এখানে আর একটা জিনিস হচ্ছে ক্রমযোজিত সংখ্যা। আশা করি তোমরা জানো ক্রমযোজিত সংখ্যা কিভাবে বের করতে হয়। দেখো, এই প্রথমেরটা 4 4 রাখবো, পরেরটার সাথে এইটা যোগ করব। 4-এর সাথে 6 যোগ করে কত হলো? 10, 10-এর সাথে 9 যোগ করে 19, 19-এর সাথে 13 যোগ 32, 32-এর সাথে 7 যোগ করে 39, 39-এর সাথে 5 যোগ করো তাহলে হচ্ছে 44। এইভাবে আমাদের ক্রমযোজিত সংখ্যাটা বাইর করতে হয়, ঠিক আছে? আশা করি তোমরা টেবিলের সম্পর্কে খুব ভালো ধারণা পাইছো। তাহলে দেখো, এগুলো যদি একবার দেখো পরে আর সমস্যা হবে না। এখন আসো, ছক কাগজে এক অক্ষের ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীর যেটা আছে এইটার উচ্চ সীমা, এটাকে বলা হয় বাম পাশে যেগুলো নিম্ন সীমা, আর এটাকে বলা হয় উচ্চ সীমা। তাহলে উচ্চ সীমাগুলো বসাবো এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম এক ঘর সমান 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। এখন দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এখান থেকে এটার ব্যবধান দেখো, ৭০ থেকে ৬৫ বাদ দিলে হয় 5, ওই জন্য এখানে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান সমান 1 একক ধরা হয়েছে। আর ক্রমযোজিত গণসংখ্যাগুলো দেখো, সর্বোচ্চ আছে কত? 44। এটার 1 থেকে 44 অনেকগুলো ঘর, ওই জন্য এগুলোকে এক্স ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান সমান 2 একক ধরা হয়েছে। তার মানে 2-এর জন্য পাবো আমরা 2, এগুলোকে 2 দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে। 4-এর জন্য 2, 10-এর জন্য 5, 19-এর জন্য হচ্ছে তোমার 9.5, 32-এর জন্য 16, 2 দিয়ে ভাগ করে দেওয়া হবে তাই, ঠিক আছে? এইভাবে আমরা, একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং এইভাবে লিখে দিবা, তাহলে 4 নাম্বার হবে। আমি গ্রাফটা এখন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? চলো আমরা এখন গ্রাফে যাই। অজীব রেখা আঁকার জন্য চলো ঠিক আগের মতো করে গ্রাফটা এক্স অক্ষ ওয়াই অক্ষ টানে নেই। তাহলে এখানে আমি যদি ধরি, এটা দিচ্ছি হচ্ছে এক্স এক্স ড্যাশ অক্ষ, এক্স এক্স ড্যাশ অক্ষ। তারপর এই পাশে দিচ্ছি ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে এখানে ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু, ছেদ বিন্দুটা, ওইটাকে বলতেছি 0। তাহলে এক্স অক্ষ বড় আমরা কি বসাচ্ছি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা, ঠিক আছে? এখানে লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা, আর এখানে বসাবো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমাটা দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীটা আমি আগে লিখি। শুরু করব কোথায় থেকে? এই যে এখান থেকে, এইটা থেকে। এইটা বসাবো, এইটা বসাবো, তারপর ঊর্ধ্বসীমাটা। শুরুটা আমরা প্রথম থেকেই করব, ঠিক আছে? তারপর ঊর্ধ্বসীমাগুলো বসাবো। তাহলে এখান থেকে এইটার ব্যবধান দেখো তো, 65, 70, 5 করে। তাহলে আমি একটা ঘর ফাঁকা রাখবো,
তারপর এখান থেকে করব, কারণ 0 থেকে 65 পর্যন্ত ভাঙা ভাঙা দাগ দেওয়া আছে। তাহলে এখানে বসাও 65, 65, এইটা 5 ঘর নাও, তাহলে 70, 75, তারপর হচ্ছে তোমার 80, 85, তারপর 95 পর্যন্ত আছে, 90, 95, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর এখান থেকে দেখো, তাহলে আমি যদি এখানে কত দূর পর্যন্ত আছে, 44 পর্যন্ত, তাহলে এখানে আমি এখান থেকে 10, তাহলে এখান থেকে 5, 5-এর জন্য ওয়াই অক্ষ বরাবর 2 ঘর নিয়েছি, তাহলে এখানে 10 বসাই, এখানে 20 বসাবো আমি, তারপর এখানে 30, এখানে 40, এখানে বসাচ্ছে হচ্ছে 50। কেন আমি এখানে এই 5-এর জন্য 10 নিলাম, কারণ ওয়াই অক্ষ বরাবর আমি দেখো 1 ঘরের বিনিময়ে 2 একক নিছি। 1 ঘরের বিনিময়ে কত? 1 ঘরের বিনিময়ে 2 একক। তাহলে এই যে এখান থেকে এইটার জন্য আমরা 2 একক ব্যয় করতেছি উপরের দিকে, তাহলে 1, 2, 3, 4, 5, 5-এর জন্য 10 একক, ঠিক আছে। তাহলে এই 5 ঘর নেওয়ার জন্য আমরা 10 একক ব্যয় করতেছি, 10 ঘর নেওয়ার জন্য 20 একক ব্যয় করতেছি। এখন তাহলে চলো আমরা এগুলো বসাই দিই, গ্রাফে এগুলো বসাই দিব। তাহলে বসাবো ক্রমযোজিত সংখ্যা আমার লাগবে 4। তাহলে এখন যদি আমি গ্রাফে বসাই, দেখো এখানে আছে 65, 65-তে ক্রমযোজিত সংখ্যা কত? 4। তাহলে এখানে 65 দেখো, তাহলে 65-তে হচ্ছে ক্রমযোজিত সংখ্যা, 65-তে ক্রমযোজিত সংখ্যা কত? 4। 4-এর জন্য আমরা কত করে পাবো? 4-এর জন্য পাবো হচ্ছে 2, এটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে গুণে নাও 1, 2। তারপর দেখো 70, এইটা মানে এখানে হচ্ছে 65 থেকে 77, 65 থেকে 77, 65 থেকে 77 ক্রমযোজিত সংখ্যা কত? 4। 4-এ কত পাবো? 2, তাহলে আমরা 77-এ বসাবো, ঠিক আছে এখানে। তারপর দেখো 75, 75-এ কত? 10, 10-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5, তাহলে আমি 75-এ বসাবো হচ্ছে 5, তাহলে 75-এ হচ্ছে 5 ঘর, তাহলে এই যে এখানে 5 ঘর। তারপর 80, 80-তে কত আছে? 19, 19-এর জন্য কয় ঘর পাবো? 2 দ্বারা ভাগ করলে 9.5, তাহলে 9 ঘরের চেয়ে একটু বেশি, তাহলে এখানে 5 ঘর আর 4 ঘর, 9 ঘর, তাহলে 9.5, 9 ঘরের চেয়ে একটু বেশি। তারপর দেখো 85, 85-তে কত আছে? 32, 32-এ কয় ঘর পাবো? 85, 32, 32-এ 16 ঘর, তাহলে 5, 10, 15, 16। তারপর দেখো 85, তারপর আছে কত? 90, 90 কত? 39, তাহলে 39, 39 হচ্ছে 19.5, 39-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 90, তাহলে 5, 10, 15, তাহলে 15 আর 4 হচ্ছে 19, 19.5। তারপর দেখো হচ্ছে 95, এখানে কত? 44, 44-এ কত হচ্ছে তোমার? 22, তাহলে এখানে 22 ঘর নাও, তাহলে 5, 10, 15, 20 আর 2 হচ্ছে 22। এই যে আমার সংখ্যাগুলো বসা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন রেখাটা নিই, আমাদের 65 থেকে ছিল, আমরা একটু স্কেল দিয়ে এগুলো টানবো। একবার স্কেল বসা যাবে না, একটা বিন্দু থেকে আর একটা বিন্দু স্কেল বসাই দিয়ে টানতে হবে। এখানে টানে দিলাম, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু টানে দাও, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, আবার এই বিন্দু থেকে এই বিন্দু, ঠিক আছে। দেখো এটা আমাদের অজীব রেখা। আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, দেখো
এখানে কোশ্চেনটা থাকবে এইরকম, প্রাপ্ত নম্বর দেওয়া আছে অথবা দেওয়া থাকতে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী ব্যবধান এটা দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে এটা সাজায় আমাদেরকে একটু লিখতে হবে। আসল কাজ হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাইর করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বাইর করে? এখানে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে এক কম, পূর্বের সংখ্যাটা। তাহলে 66 দেওয়া আছে, 65, 71, 77, ঠিক আছে। তারপর আর একটা জিনিস বাইর করতে হবে, ক্রমযোজিত সংখ্যা। এখন ক্রমযোজিত গ্রাফ কাগজে তারপর দেখো এখানে বলা আছে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান এক একক অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই যে আমি বসাইছি অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, ঠিক আছে। তারপর ওয়াই অক্ষের ক্ষুদ্রতম এক ঘর সমান 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত সংখ্যা বসাই দিলাম, ঠিক আছে। তারপর আমি বিন্দুগুলো বসাই দিলাম। তোমার এখানে 65 থেকে 77 ছিল 4, যেহেতু 2 করে নিছি ওইটাকে 2 দ্বারা ভাগ, 10কে 2 দ্বারা ভাগ, যেহেতু 2 একক করে নিছি আমরা। এই যে ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক, এক ঘর সমান 2 একক নিছে, ওই জন্য এই ক্রমযোজিত সংখ্যার সবগুলোকে 2 দ্বারা ভাগ করে মানগুলো বসাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমাদের শেষে আর একটা আছে, এটা হচ্ছে বহুভুজ। এখন আমরা বহুভুজ দেখব। এখানে দেখো আমি এখানে বহুভুজ করাচ্ছি। দেখো বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। বহুভুজ ঠিক আগের মতো করেই শ্রেণীব্যাপ্তি, শ্রেণী ব্যবধান যাই কিছু দেওয়া থাক না কেন এটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে গণসংখ্যা। বহুভুজের ক্ষেত্রে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে তোমার মধ্যমান। তোমার আয়তলেখের ক্ষেত্রে লাগে শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, গণসংখ্যা, আর একটা লাগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপর অজীব রেখার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর একটা ক্রমযোজিত সংখ্যা লাগে। আর বহুভুজের ক্ষেত্রে লাগে হচ্ছে মধ্যমান। তাহলে মধ্যমানটা আমি কিভাবে বাইর করব? দেখো মধ্যমানটা বাইর করার নিয়ম হচ্ছে 40 আর 44 যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেইটা। 45, 49 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। 50, 54 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। 55, 59 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। 60 আর 64 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 62 বাইর হবে। 65 আর হচ্ছে 69 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা, আর গণসংখ্যা তো দেওয়াই থাকবে। এখন দেখো তো এখানে মানগুলো কত করে আছে, এইটার সাথে এইটার ব্যবধান কত? 42, 47, 5 ব্যবধান। এই দুটোর পার্থক্য, সবগুলোর পার্থক্য 5 করে। তাহলে এখান থেকে দেখো 5 5 করে, তাহলে এক বাহু সমান 1 একক ধরতে পারি আমরা। আর এখানে মানগুলো দেখো সর্বোচ্চ কত? 20। সর্বোচ্চ যেহেতু 20 আছে এটা আমরা 1 1 করে ধরতে পারি। যদি বড় থাকতো তাহলে 2 সমান 1 ঘর করে নিতাম। তাহলে দেখো ছক কাগজে কি করলাম, ক্ষুদ্রতম অক্ষের এক ঘর সমান 1 একক মধ্যমান। তাহলে এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে মধ্যমান, আর ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা ধরে বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি বসাবো? গণসংখ্যা বসাবো, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে মধ্যমান, এক্স অক্ষ বরাবর বসাচ্ছে হচ্ছে মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছে হচ্ছে গণসংখ্যা। তাহলে চলো আমরা এখন গ্রাফটা আঁকি। ঠিক আগের মতো করেই দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তাহলে আমি এটা দিচ্ছি এক্স এক্স ড্যাশ অক্ষ, তাহলে এক্স এক্স ড্যাশ অক্ষ, আর এইটাকে লিখবো ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ। ওয়াই ড্যাশ অক্ষ, ওয়াই ড্যাশ ওয়াই। তাহলে এখানে লিখতেছি 0। তাহলে মধ্যমানের ক্ষেত্রে একটু কত জিনিস মনে রাখো, যে মধ্যমানের ক্ষেত্রে এখানে 5 ঘর 5 ঘর 10 ঘর বাদে আমরা শুরু করব লেখা। তাহলে এখান থেকে শুরুটা দেখো তো কি আছে, মধ্যমান 42। তাহলে 42 থেকে আমরা যদি মানগুলো বসাই,
তাহলে এখানে আছে 42, তারপর আছে কত 47, 5 ঘর করে 47, তারপর আছে কত 52, তাহলে 1 2 3 4 5 52, তারপর কত 57, তারপর কত 62, তারপর কত 67। তাহলে এক্স অক্ষ বরাবর কি লিখতেছি বলো তো? এটা লিখতেছি মধ্যমান। এক্স অক্ষ বরাবর লিখতেছি আমি মধ্যমান। আর এখানে কত আছে? সর্বোচ্চ 20 পর্যন্ত। তাহলে এই পাশে লিখবো আমি হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা তাহলে সর্বোচ্চ এক এক করে ধরছি 20 পর্যন্ত দেখাই। তাহলে এখানে 5, এখানে 10, এখানে 15, আর এখানে হচ্ছে তোমার 20। এখন দেখো মধ্যমান। এখানে 42-এ কত আছে গণসংখ্যা দেখো তো? 42-এ গণসংখ্যা আছে 6। তাহলে 6 ঘর নাও, 42 থেকে 6, তাহলে 5 আর 1 6। 47-এ কত আছে 10, তাহলে 5 আর 5 হচ্ছে 10। তারপর 52 কত 12, 52-তে আছে 5 10 আর 2 12। তারপর 57-তে কত আছে 20, 5 10 15 20। তারপর আছে কত 62-তে আছে 8, তাহলে 62-তে 5 6 7 8। তারপর 67-তে আছে কত 4 ঘর, 67-তে 4। এই ঘরগুলো আমি টানি দিই। দেখো এখন এগুলো যদি টানি দিই, এখানে লাগানো যাবে না আপাতত, এটা টানে দিলাম। এগুলো তোমরা অবশ্য পেন্সিল দিয়ে দিবা, আমি এখানে কলম দিয়ে দেখাই দিচ্ছি। এত দূর পর্যন্ত থাকো। আচ্ছা, এটার সাথে এটার ব্যবধান কত 5 ঘর করে। তাহলে 42 থেকে 5 বাদ দাও তো কত হয়? 42 থেকে 5 বাদ, তাহলে 37 38 39 40 41 42। তাহলে এই যে এখানে আমি আর একটা ঘর নিলাম 37, অর্থাৎ এই দিকে আসলাম, এই দুটোর ব্যবধান কত 5। তাহলে 42 থেকে 5 বাদ দিলাম, কত হলো 37। আর এই দিকে যদি যাই এই 67-র সাথে তাহলে 5 যোগ করো, তাহলে হবে 72। ওই দিকে গেলে যোগ করতে হলো, এই দিকে গেলে কমায় দিতে হলো। দেওয়ার পর এই জায়গাটা আমরা কি করব দেখো, এখানে ডট ডট দিয়ে দিব। এইটা আমরা ডট ডট দিয়ে দেব, কারণ দেখো এই যে 37, 42-এর পরে 37-এর কোনো গণসংখ্যা ছিল না, ওই জন্য এটা ডট ডট দিয়ে মিলাই দিলাম। আর 67-র পরে 72 পর্যন্ত কোনো গণসংখ্যা ছিল না, ওই জন্য আমরা এই জায়গাটা ডট ডট দিয়ে মিলাই দিলাম। তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। পরিসংখ্যান অনেক সোজা, এখান থেকে 2টা সৃজনশীল আসবে 10 10 20 নাম্বারের জন্য। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে গড়ের জন্য কি করতে হচ্ছে, প্রচুরকের জন্য কি করতে হচ্ছে, সারণীগুলো কি কি লিখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এই যে আমি যে গ্রাফগুলো করাচ্ছি, মধ্যমানের ক্ষেত্রে কি লাগতেছে, আয়তলেখের ক্ষেত্রে কি লাগতেছে, অজীব রেখার ক্ষেত্রে কি লাগতেছে, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি অজীব রেখা বলি তখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, আর তোমার গণসংখ্যা দেওয়া থাকবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর কর্মযোজিত সংখ্যা বাইর করতে হবে। যদি আয়তলেখের কথা বলি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শুধু বাইর করলেই হলো, আর গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দেওয়াই থাকবে। আর বহুভুজের ক্ষেত্রে লাগবে হচ্ছে মধ্যমান। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোন মানগুলো কোন দিকে বসাবো, এক্স অক্ষ বরাবর কি বসাবো আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবো, এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।